আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকায় একই অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে জয়শঙ্করের করমর্দন। কেউ এটাকে সৌজন্য বলছে, কেউ বলছে বরফ গলার ক্ষীণ ইঙ্গিত। আল জাজিরা এ ঘটনাকে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে রেখে বিশ্লেষণ করেছে। কিন্তু আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হলো, ঢাকার মাটিতে এই করমর্দন দেখিয়ে দিল বাংলাদেশ এখন শুধু দুই দেশের মাঝে সেতু নয়, বরং কখনো কখনো দুদেশের প্রতীকী থিয়েটারও। আর থিয়েটার মানেই দর্শক আছে, ব্যাখ্যাও থাকবে। এখানে দিল্লির আরেকটি বক্তব্য নজর এড়ায় না। জয়শঙ্কর চেন্নাইয়ে ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ধারণার কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে প্রতিবেশিতার মানে কেবল সৌজন্য নয়, নিরাপত্তা, সন্ত্রাস, স্বার্থ এসবই এর কেন্দ্র। এই ভাষা দক্ষিণ এশিয়ায় নতুন নয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য এখন অন্য জায়গায়। দিল্লি চাইছে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে একটি পোস্ট পোল সম্পর্ক রেখা তৈরি করতে, এবং সেই রেখার প্রথম দাগ তারা শোক জ্ঞাপনের টেবিলেই টেনে দিল। আপনাদের খালেদা জিয়া চলে যাবার পর তার রাজনৈতিক জীবনের বহু পুরনো একটা প্রশ্ন আবার নতুন করে সামনে এসছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ভেতরে যে নিত্যদিনের টানাপোড়েন, তার সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক কিভাবে জড়িয়ে আছে, আর সেই সম্পর্কের ব্যাকরণ কিভাবে বদলায়। খালেদা জিয়ার ব্যক্তিগত জন্মভূমি, রাজনৈতিক পরিচয়, দলীয় দর্শন সব মিলিয়ে ভারত সংক্রান্ত আলোচনার মধ্যে তিনি চিরকালই এক ধরনের অস্বস্তিকর কেন্দ্রবিন্দু ছিলেন। কিন্তু মৃত্যুর মুহূর্তে এসে দেখা গেল বহু বছর ধরে জমে থাকা সেই অস্বস্তির উপর দিয়েই দিল্লি একটি শীতল পরিণত হিসেবেই তবু স্পষ্ট বার্তা পাঠালো। বাস্তব রাজনীতিতে অপরকে অস্বীকার করে কোনো প্রতিবেশ নীতি দীর্ঘস্থায়ী হয় না। এই বার্তাটা কেবল কথায় নয়, ঘটনার বিন্যাসী। ঢাকায় খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি ছিল এমন এক দৃশ্য যা একদিকে রাষ্ট্রীয় শোকের সৌজন্য, অন্যদিকে নির্বাচনের আগের রাজনৈতিক বাস্তবতা, দুটোকেই একসঙ্গে ধরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিশাল জনসমাগমের মধ্যে এই বিদায়ে দক্ষিণ এশিয়ার বেশ কটি দেশের প্রতিনিধি এসেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী নেতৃত্ব 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই ধারাবাহিকতায় প্রকাশ্যভাবে জানা গেল জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়েছেন। এটাও নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং দিল্লির এনগেজমেন্ট ম্যাপের ইঙ্গিত। আপনারা জানেন, বেগম জিয়া অসুস্থ যখন, তখন নরেন্দ্র মোদী টুইট করেছেন। তিনি মারা যাবার পর প্রথম বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যিনি টুইট করেছেন সেটাও নরেন্দ্র মোদী। তবে সবচেয়ে আলোচনার জায়গা তৈরি হলো আরেকটি কারণে। এই সফরকে ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়া। ঢাকার পক্ষ থেকে বলা হলো এটা দ্বিপাক্ষিক রাজনীতি নয়, সময় সুযোগের প্রশ্ন এবং মূলত শোক জ্ঞাপনের সফর। কথাটা যুক্তিসঙ্গত হতে পারে, কিন্তু কূটনীতিতে মিটিং হলো কি হলো না, এটাই অনেক সময় ভাষার চেয়েও বড় বাক্য হয়ে ওঠে। কারণ দক্ষিণ এশিয়ায় প্রতীকী উপস্থিতি, কে কার সঙ্গে দাঁড়ালো, কে কার হাত ধরলো, এসব দিয়েই পরের কয়েক মাসের ব্যাখ্যা লেখা হয়। এখানে আরেকটা প্রতীক সামনে এলো। ঢাকায় একই অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে জয়শঙ্করের করমর্দন। কেউ এটাকে সৌজন্য বলছে, কেউ বলছে বরফ গলার ক্ষীণ ইঙ্গিত। আল জাজিরা এ ঘটনাকে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে রেখে বিশ্লেষণ করেছে। কিন্তু আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হলো, ঢাকার মাটিতে এই করমর্দন দেখিয়ে দিল বাংলাদেশ এখন শুধু দুই দেশের মাঝে সেতু নয়, বরং কখনো কখনো দুদেশের প্রতীকী থিয়েটারও। আর থিয়েটার মানেই দর্শক আছে, ব্যাখ্যাও থাকবে। এখানে দিল্লির আরেকটি বক্তব্য নজর এড়ায় না। জয়শঙ্কর চেন্নাইয়ে ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ধারণার কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে প্রতিবেশিতার মানে কেবল সৌজন্য নয়, নিরাপত্তা, সন্ত্রাস, স্বার্থ এসবই এর কেন্দ্র। এই ভাষা দক্ষিণ এশিয়ায় নতুন নয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য এখন অন্য জায়গায়। দিল্লি চাইছে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে একটি পোস্ট পোল সম্পর্ক রেখা তৈরি করতে, এবং সেই রেখার প্রথম দাগ তারা শোক জ্ঞাপনের টেবিলেই টেনে দিল। কিন্তু সমস্যাটা হলো, আমাদের ভেতরের রাষ্ট্রই এখন এক ধরনের জিরো ট্রাস্ট রাষ্ট্র হয়ে উঠছে। বাইরে যত বার্তা, যত জেচ্চার, ভেতরে যদি নাগরিকের নিরাপত্তা ও ন্যূনতম আইনের নিশ্চয়তা না থাকে, তাহলে সব কূটনৈতিক ভাষা শেষ পর্যন্ত ফাঁপাস নয়। 2025 সালের মানবাধিকার প্রতিবেদনগুলো যে ছবি দিয়েছে তা ভয়ঙ্করভাবে একই কথাই বলছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে 2025 সালে
মব সহিংসতায় নিহতের সংখ্যা অন্তত 197 বলা হয়েছে। একই সঙ্গে বিচার বহির্ভূত মৃত্যু, হেফাজতে মৃত্যু, কারাগারে মৃত্যুর তথ্য উঠে এসছে। দ্য ডেইলি স্টারও 2025 সালের রাইটস রিপোর্ট হিসেবে মব সহিংসতা, রাজনৈতিক সংঘর্ষ, হেফাজতে মৃত্যু এবং প্রেস স্বাধীনতার উপর চাপকে প্রধান প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে। শুধু রিপোর্টের সংখ্যা নয়, রাষ্ট্রের ক্ষমতা সক্ষমতার বাস্তব সংকটও চোখে পড়ছে। 2024 সালের অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের একটা বড় অংশ এখনো ফেরারি। ঢাকার সংবাদ মাধ্যমে 700-র বেশি বন্দী পলাতক থাকার কথা এসছে এবং অস্ত্র উদ্ধারও অসম্পূর্ণ বলে উল্লেখ করেছে। রাষ্ট্র যদি নিজের কারাগারের তালা, নিজের অস্ত্রাগারের হিসাব, নিজের অপরাধী ব্যবস্থাপনা এই ন্যূনতম জায়গাতেই নিশ্চিত হতে না পারে, তাহলে নির্বাচন সামনে রেখে শৃঙ্খলা কেবল স্লোগান হয়ে যায়। আর তখন দেশ আরও সহজে গুজব রাজনীতি, মব রাজনীতি এবং উত্তেজনা উৎপাদনকারী নানা গ্রুপের হাতে বন্দী হতে থাকে। এখানেই খালেদা জিয়ার শেষ বিদায়ের ঘটনাগুলো আমাদের জন্য বড় আয়না। যে নেত্রীকে নিয়ে একসময় দিল্লির সন্দেহ অবিশ্বাস ছিল নিরাপত্তা ইস্যুতে, সেই নেত্রীর মৃত্যুর পর দিল্লি আজ বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে প্রকাশ্য সংযোগ বজায় রেখে বলছে, ক্ষমতার পরিবর্তন হলে সম্পর্ক বদলাতে পারে, কিন্তু রাষ্ট্রের ভেতর যদি আইন না থাকে, রাষ্ট্র যদি জনতার হাতে প্রতিদিন ছোট হয়, তাহলে যেই ক্ষমতায় আসুক বাইরের সব সম্পর্ক শেষ পর্যন্ত স্থায়ী অস্থিরতার মধ্যে আটকে যাবে। আজকে দিল্লি বিএনপিকে নিয়ে প্রস্তুতি নেবে, কাল অন্য কেউ আসবে, অবশ্য নতুন ভাষা হবে, কিন্তু ভেতরে যদি নিরাপত্তা বিচার না থাকে, তাহলে বাংলাদেশকেই সবাই ঝুঁকির প্রতিবেশী হিসেবে দেখবে। আরেকটি সত্য মনে রাখতে হবে, সামনের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণনা বাড়ছে। রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের মতো দলগুলো নানা সমীকরণ নিয়ে কথা বলছে। এই সমীকরণে ভারত, পাকিস্তান, চীন, পশ্চিম সবাই নিজের নিজের সুবিধা মতো ভাষা খুঁজবে, কিন্তু বাংলাদেশের নাগরিকের জন্য মূল প্রশ্ন থাকবে একটাই, রাষ্ট্র কি তাকে বাঁচাবে নাকি রাষ্ট্র নিজেই তাকে ঝুঁকির মুখে ঠেলে দেবে? বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আমাদের শেখায়, ক্ষমতা বদলায়, প্রতিহিংসা জমে, আবার প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিক্রিয়া জন্মায়। এই চক্রই আমাদের রাজনীতির সবচেয়ে পুরনো ব্যাধি। আজ তার বিদায়ে যে আঞ্চলিক উপস্থিতি, কূটনৈতিক ইঙ্গিত আর ভেতরের নিরাপত্তাহীনতার বাস্তবতা সব একসঙ্গে দেখা গেল, তার মর্মার্থ খুব সোজা। বাংলাদেশকে সত্যিই নতুন বাংলাদেশ হতে হলে বিদেশের জেচ্চার দিয়ে নয়, দেশের ভেতরে আইনের শাসন, পুলিশের সক্ষমতা, বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আর রাজনৈতিক শক্তিগুলোর সহনশীলতা দিয়েই শুরু করতে হবে। নইলে আমরা পররাষ্ট্রনীতিতে বড় বড় বাক্য লিখব, আর ঘরের ভেতর প্রতিদিন ছোট ছোট মৃত্যুর হিসাব যোগ হবে, যা রাষ্ট্রকে একসময় পুরোপুরি নিঃশব্দ করে দেবে। ভারত কি আগেভাগেই বুঝে ফেলেছে বাংলাদেশের আগামীর ক্ষমতার ঠিকানা? এজন্যই কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দিন কয়েক আগে বাংলাদেশে এসে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক করেই ভাবলেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট? কূটনীতিতে স্বাভাবিক নিয়ম ভাঙার এই সফর কি বার্তা দিচ্ছে, এটা নিয়ে আজকে কথা বলতে চাই। নিয়ম ভাঙার সফর কেন বলছি? ঢাকায় কূটনৈতিক চর্চা অনুযায়ী মন্ত্রী পর্যায়ের সফরকারী ব্যক্তি, মানে বিদেশের কোনো অতিথি যখন বাংলাদেশে আসেন, তারা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। এটি একটি রেওয়াজ, রীতির মতো। এটির ব্যত্যয় ঘটেছে এবার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 31 ডিসেম্বর শুধু বিএনপি প্রধান তারেক রহমানের কাছে দিল্লির বার্তা দিতে, নরেন্দ্র মোদীর চিঠি দিতে, শোক বার্তা দিতে ঢাকা সফর করেছেন। এটা স্পষ্ট হয়ে যায় জয়শঙ্কর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ না চাওয়ায়। যারা আসেন তারা চান সাধারণত, এটি রেওয়াজ। এছাড়া যারা মনে করছেন জয়শঙ্কর কেবলই এসেছিলেন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে, তারা প্রকৃত সত্য অনুসন্ধান করছেন না বলেই মনে করি। ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে সম্পর্ক, মানে গত কিছুদিনের যে সম্পর্ক 18 মাসের, সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় এটা কেবলই সৌজন্য এবং মানবিক সফর ছিল? বিষয়টি আসলে এতটা সরল নয়, বরং বলতে পারেন এখান থেকেই শুরু হয়েছে দিল্লির নতুন কূটনৈতিক হিসাব।
টানা 15-15.5 বছর ভারত যে সম্পর্ককে সোনালী অধ্যায় বলেছে, শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দিল্লি যে পুরোপুরি আস্থায় নেয়নি, এটা তো তারা কখনো লুকায়নি এবং এটা আমরাও দেখছি। কিন্তু এখন রাজনৈতিক বাস্তবতা বদলেছে। দিল্লিও ভালোভাবে উপলব্ধি করছে বাংলাদেশে ক্ষমতার সমীকরণ ঠিক আগের মতো নেই, মানে গত 18 মাসের মতো 17 মাসের মতো নেই, ক্রমশ এটি পরিবর্তিত হচ্ছে। এমন বাস্তবতার মাঝে এস জয়শঙ্কর ঢাকায় এলেন, অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন, আরো যারা এসেছিলেন ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এসব দেশ থেকে। বিশেষ করে পাকিস্তানের স্পিকারের সঙ্গে নিজে থেকে এগিয়ে গিয়ে হাত মেলালেন, নিজের পরিচয় দিলেন এবং প্রয়োজনীয় টুকটাক আলাপ সেরে নিলেন। এটি নিয়ে ভারতে আলোচনা চলছে, পাকিস্তানেও চলছে যে এটির পরের ধাপ কি। যাক, ওই আলোচনায় যাচ্ছে না। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তারেক রহমানকে লেখা চিঠিতে দুই দেশের সম্পর্কের নতুন সূচনার সম্ভাবনার দিক উল্লেখ করেছেন ওই চিঠিতে। কিন্তু অনেক কূটনীতিক বলছেন নতুন সরকার এলেই রাতারাতি সব সমস্যা মিটে যাবে, সমাধান হয়ে যাবে। বিষয়টা আসলে এমন সরল নয়। কূটনৈতিক মহলে একটা ব্যাখ্যা অবশ্য জোরালো। সেটা কি, যে ভারত বুঝে গেছে আসন্ন নির্বাচনের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বিএনপি আসতে পারে। সেই বাস্তবতা মাথায় রেখেই দিল্লি আগে ভাগে ব্রিজ বা সেতু তৈরি করছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে নতুন সরকারেও তো কিছু করণীয় আছে, তাই না? বৈদেশিক সম্পর্কের নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নতুন সরকারকেও। বিশেষ করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য রাখার বিষয়টি হয়ে উঠবে বেশ চ্যালেঞ্জিং, যেই সরকারে আসুক না কেন। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের দিকে শুধু আমাদের দুদেশে তাকালেই চলবে না, আন্তর্জাতিক মহলও এদিকে নজর রাখবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন ঢাকা ও দিল্লির মধ্যকার উত্তেজনা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন কয়েকদিন আগে, আপনারা শুনেছেন। আপনার কি মনে হয় মস্কোর নির্দেশনা ছাড়া তিনি এমন কথা বলেছেন? তার মানে গোড়া শিকড় আরো গভীরে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। এর ভিতরে একটি হতে পারে সীমান্ত হত্যা। সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা এখনো বন্ধ হয়নি। গত 18 মাসেও এত ভারত বিরোধী আমরা কথা বলেছি, হুঙ্কার দিয়েছি, কিন্তু বন্ধ হয়নি। 2025 সালেও 2024 সালেও সীমান্তে, আসলে 2025ই হবে, 2025 সালেও সীমান্তে বিএসএফ সহ ভারতীয়দের হাতে বাংলাদেশের প্রায় 34 জন নাগরিক খুন হয়েছেন। এক্ষেত্রে কেবলই প্রতিশ্রুতি শুনেছি আমরা যে এটা আর হবে না, পতাকা মিটিং, নানান কিছু। বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। প্রশ্ন হলো, দিল্লি কি নতুন রাজনৈতিক সমীকরণে এই ইস্যুতে, মানে সীমান্ত হত্যার ইস্যুতে বাস্তব পরিবর্তন আনবে? তাদের মানসিকতায়, তাদের কার্যক্রমে পরিবর্তন আনবে, নাকি পুরনো অবস্থানই বহাল থাকবে? এরপর আসুন গঙ্গার পানি বন্টন চুক্তি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন 2026 সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই চুক্তি যদি নবায়ন না হয় তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল বড় সংকটে পড়বে। কিন্তু দিল্লি এখনো চুপ। এই নীরবতা কি চাপ তৈরির কৌশল, নাকি নতুন সরকারের সঙ্গে দর কষাকষির প্রস্তুতি? এটি আর দিন কয়েক পরে, নির্বাচনের পরেই বোঝা যাবে। এরপরে আসুন সংখ্যালঘু ইস্যু এবং মাইনরিটি কার্ড। এটা একটু দেখি। ভারত নিয়মিতভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু সামনে আনে। একেবারে অতি সম্প্রতি আপনারা কয়েকটি ঘটনা দেখেছেন, শুনেছেন এটি নিয়ে তারা যা করেছে। বাংলাদেশের বিশ্লেষকদের মতে এটা দিল্লির অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার, মানে এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কি এই কার্ডই ব্যবহার করবে ভারত? এটিও বোঝা দরকার। স্থানীয় বিশ্লেষকরা, মানে বাংলাদেশের বিশ্লেষকরা মনে করছেন ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ইস্যুটি মাইনরিটি কার্ড হিসাবে বাংলাদেশের উপর চাপ তৈরির জন্য সবসময় খেলে থাকে। অথচ ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করা হয় এ প্রশ্ন ঢাকার রাজনৈতিক সরকারগুলো বা ঢাকার বিশ্লেষকরা অতীতে এড়িয়ে গেলেও অন্তর্বর্তী সরকার বিষয়টি সামনে এনেছে। যাই হোক না কেন, তারা কথা বলেছে। তাই ধর্মভিত্তিক দলগুলোর তৎপরতার মুখে দুই দেশের সরকার ভবিষ্যতে কি কৌশল নেয় তার উপর অন্যরা অবশ্যই নজর রাখবে। এবার দেখি নির্বাচন ও রাজনৈতিক ইসলাম, মানে ধর্ম নিয়ে যে একটা রাজনীতির টানাপোড়েন আছে আমাদের।
ভারতীয় অনেক বিশ্লেষক আজকাল প্রকাশ্যেই বলছেন বাংলাদেশে ইসলামপন্থী সহিংসতা ঠেকাতে সব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চায় দিল্লি। তাদের থিঙ্ক ট্যাঙ্কের এসব কথা বলছেন বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে। এই প্রেক্ষাপটে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক কি এই কৌশলেরই অংশ, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? এটি সময় লাগবে আরো পরিষ্কার হতে। চীন পাকিস্তান ফ্যাক্টর। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা অনেক বেশি বেড়েছে। অন্যদিকে চীনও আছে এই প্রবাহের ভিতরে, তবে নীরবে কিন্তু গভীরভাবে এবং বিশেষ কৌশলে, অর্থনৈতিকভাবে। ভারত ভালোভাবে জানে বাংলাদেশ যদি চীন পাকিস্তান বলয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে তাতে দিল্লির কৌশলগত ক্ষতিই বেশি। এখন দেখি যে তারেক রহমানের বার্তা কি। তাকে যেহেতু উদীয়মান নেতা, নতুন নেতা মনে করা হচ্ছে, তিনি কি ভাবছেন? নির্বাসন থেকে ফিরে 17 বছর পর ফিরে এসে প্রথম বক্তৃতায় তারেক রহমান বলেছিলেন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে ধৈর্য ধরতে হবে। এ প্রসঙ্গে কূটনীতিকরা বলছেন এই বক্তব্যে শুধু ভারতের নয়, চীন, যুক্তরাষ্ট্র সব ধরনের আধিপত্যবাদেরই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তারেক রহমান স্পষ্ট করেছেন তিনি একক কোনো বলয়ের রাজনীতি করবেন না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ভারসাম্য ভিত্তিক, কারো ছায়ায় নয়। এটি উত্তম, কতটুকু ধরে রাখতে পারবেন সেটি হয়তো বিষয়। ভারতের দিক থেকে তিনি বলছেন আঞ্চলিক আধিপত্যবাদ যদি ধরি, চীনের দিক থেকে হচ্ছে অর্থনৈতিক আধিপত্যবাদ এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে বৈশ্বিক আধিপত্যবাদ সহ সব ধরনের আধিপত্যবাদের ইঙ্গিত আছে তারেক রহমানের এই বক্তব্যে। তাহলে উপসংহার কি? একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ আর আগের মতো একতরফা সম্পর্কের পথে হাঁটবে না। জনগণের ভিতরেও সেই পরিবর্তনটা এসেছে। তাই নতুন সরকার এলে দিল্লিকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রশ্নটা এখানেই, তারেক জয়শঙ্কর বৈঠক থেকেই কি দিল্লির নতুন কূটনৈতিক হিসাবটা শুরু হলো? এটি ভাবতে হবে। কূটনীতিকরা বলছেন ঢাকায় নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিভাবে রক্ষা করবে, নতুন সরকার যখন আসবে তারা কিভাবে চলবে সেদিকে নজর রাখবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। একইভাবে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কে ভারসাম্য কিভাবে বজায় রাখা হয় বা সেদিকেও নজর রাখবে আন্তর্জাতিক মহল। আরেকটি বিষয়, স্থানীয় কূটনীতিকরা বাংলাদেশের কূটনীতিকরা মনে করেন নির্বাচনের পর নবনিযুক্ত সরকার প্রধান ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য কোন দেশটি বেছে নেন তার উপর নজর রাখবে প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক মহল। কারণ এটি একটি পরীক্ষার মতো, লিটমাস টেস্টের মতো। এ থেকেই আন্তর্জাতিক মহল বুঝে যাবে, সংকেত পাবে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি ঠিক করছে। এছাড়া এলডিসি উত্তরণের ইস্যু রয়েছে সামনে, রোহিঙ্গা সংকট আছে একটা বিস্ফোরণের মতো, এটা নতুন সরকারকে অ্যাড্রেস করতে হবে। এটি বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপের যে দেশগুলো আছে, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি সহ বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল, দীর্ঘমেয়াদী, টেকসই আস্থার সম্পর্ক গড়তে হবে। কারণ রপ্তানি বাড়ানো, এফডিআই পরিবেশ সৃষ্টি, দুর্নীতি হ্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নাগরিকদের মানবাধিকারের সুরক্ষা, সুশাসন, সুবিচার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আসবে চ্যালেঞ্জ হিসেবে। আমি বিশ্বাস করি বিদেশিরা এসব দিকেও নজর রাখবে। এছাড়া নতুন সরকারকে অভ্যন্তরীণ অনেক সংস্কার করতে হবে। এটি প্রতিশ্রুতির একটি বিষয় আছে, চাহিদা দাবির বিষয় আছে। এই সব কিছুর আলোকে বাংলাদেশ পথ হাঁটবে যদি যথাযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা যায় বা পাওয়া যায়, নয়তো আর বলতে চাই না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারত কি সত্যি তার বাংলাদেশ নীতি বদলাবে, নাকি শুধু পরিস্থিতি বুঝে চাল দিচ্ছে, সময় ক্ষেপণ করছে? বাংলাদেশের রাজনীতি আসলে খুবই বিচিত্রময়। খালেদা জিয়া মারা যাওয়ার পর যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসে এবং তারেক জিয়ার সাথে বৈঠক হয়, তারেক জিয়াকে একটি চিঠি ধরিয়ে দেওয়া হয়, সেটা মোদির বার্তা হিসেবে কিন্তু তারেক জিয়ার কাছে এস জয়শঙ্কর তুলে দেয়। তার 24 ঘন্টা পার না হতেই বাংলাদেশে রাজনীতির অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। অনেকে যারা কিছুদিন আগেও বলেছিল ডক্টর ইউনূস জামাতকে ক্ষমতায় বসিয়ে দিবে, তারাও এখন 100% ভাবতে শুরু করে দিয়েছে আগামীর প্রধানমন্ত্রী হচ্ছে তারেক জিয়া। শুধু তাই নয়, বাংলাদেশের
এনএসআই এর প্রধান সকল কিছু ব্রেক করে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক জিয়ার সাথে বৈঠক করে। ইতিহাসে এমন ঘটনা আর কখনো বাংলাদেশে ঘটে নাই। শুধু তাই নয়, এই যে আপনার আর্মির মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনিও কিন্তু সিস্টেমেটিক ভাবে তৈল মর্দনও শুরু করে দিয়েছে তারেক জিয়াকে। এখনো তিনি প্রধানমন্ত্রী হয়নি, কিন্তু তার সাথে এমন আচরণ করছে সেনাবাহিনী যাতে উনি এখনো প্রধানমন্ত্রী আছে। ওনার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছে, সেখানে ওনাকে এমন ভাবে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, তিনি রাষ্ট্রের বিশাল বড় কিছু, তিনি প্রধানমন্ত্রী, অথচ তিনি এখনো এমপিও হয়নি, কখনোই এমপি হয়নি এবং প্রধানমন্ত্রী হবে আগামীতে, এখনো হয়নি। তারপরও ওনার সাথে এমন রিয়েক্ট দেখানো হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সকল রুলস অ্যান্ড রেগুলেশন তোয়াক্কা না করে। এটা কোন রকমের কাম্য না। আমার কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে গণতন্ত্র রক্ষার জন্য একটি শক্ত রাজনৈতিক দল ক্ষমতায় আসা প্রয়োজন। আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রীও তারেক জিয়া ধরে নিলাম, কিন্তু বাংলাদেশে এমন অবস্থা তো হওয়ার কথা না যে হওয়ার আগে তৈল মর্দন শুরু, সংবাদ মাধ্যমে তৈল মর্দন শুরু হয়ে যাবে, সকল কিছু এখন তারেক জিয়াময়, খালেদা জিয়াময় হয়ে যাবে। এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগের আমলও দেখেছি সকল জায়গায় আওয়ামী লীগময়, অলিতে গলিতে গেলে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, মিডিয়াতে গেলে আওয়ামী লীগ, বিটিভিতে বাম্পার ফলন বাদ দিয়ে সেখানেও আওয়ামী লীগ। এখন দেখতেছি টকশো হচ্ছে বিএনপিময়, টকশো খালেদা জিয়াময়, তারেক জিয়াময়, সকল জায়গায় এখন বিএনপি আর খালেদা জিয়া, আবার জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর কথা আলোচনা হয় না, আওয়ামী লীগ তো একেবারে কোণঠাসা অবস্থায় আছে। বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে সকল কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন জামাতও বিএনপিকে বোঝানোর জন্য বলছে আমাদের সাথেও 1 মাস আগে ভারতের কূটনীতিকের সাথে বৈঠক হয়েছে, তিনি এই ব্যাপারগুলো রয়টার্সকে জানিয়েছে। মানে জামাত বোঝা যাচ্ছে শুধু তোমার সাথে তলে ভারতের সাথে সম্পর্ক ভালো না, আমাদের সাথে সম্পর্ক ভালো। দেখেন কত বাটপারি, মোনাফিকি, হিসাব নিকাশ তাদের। এটাই বাংলাদেশের রাজনীতি। উপর দিয়ে ভারত বিরোধিতা, তলে ভারত প্রীতি। কার সাথে ভালো সম্পর্ক, এগুলা বোঝানোর এখন চেষ্টা করা হচ্ছে। আবার এদিক দিয়ে জামাত মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, তারা 15-20টা আসন পাবে না, মোটামুটি 100% বিএনপি ক্ষমতা বসবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী। সেজন্য তারেক জিয়ার সাথে ভাইল মারার জন্য খালেদা জিয়া মারা যাওয়ার পর বৈঠক করতে গিয়েছে, যাতে নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতার ভারসাম্য থাকে, যাতে বিরোধী দল থাকলো জামাত ইসলাম ক্ষমতার মজাটা ভোগ করতে পারে। সেই দিক দিয়ে আবার তারা খেলছে জামাত ইসলাম। আবার অন্য দিক দিয়ে ইনকিলাব মঞ্চকে লাগিয়ে রেখেছে যে হাদি হত্যার বিচার না হলে 7 জানুয়ারির পরে সরকার পতনের আন্দোলন। এটা বলার মানে হচ্ছে ইনকিলাব মঞ্চ বিএনপির পেটে মুচুক দেওয়া। বিএনপি তো ভয় ঢুকে যাবে, সরকার পতন আন্দোলন নামলে তো ডক্টর মুজিব যদি পতন হয়ে যায় তাহলে তো আর নির্বাচন হবে না, আর নির্বাচন না হলে তো আমরা ক্ষমতায় আসতে পারবো না, তাহলে তো জামাতের সাথে আমাদের একটা বনিমনা করে ফেলতে হবে, আসন বন্টন করে ফেলতে হবে। এটার জন্য এদিক দিয়েও চাপ দিচ্ছে। আবার যদি ওইটা সফল না হয়, জামাত তারেক জিয়ার সাথে ঐক্যমত হয়ে বসে আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে রাজনীতি করবো। আরে ভাই, গণতন্ত্রের কথা বলো, আবার ভাই ভাই রাজনীতি করো। তোমরা সকলে একই মতাদর্শ লোক, সকলে জুলাই 14, আবার সকলে একসাথে নির্বাচন করবা, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল। অন্য মতাদর্শ লোক কোথায়? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ কোথায়? তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে? এক কথা, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। আগামীতে যে নির্বাচন হবে সেটাও একটি স্বৈরাচারী নির্বাচন, ফ্যাসিস্ট নির্বাচন। এই নির্বাচনকে জনগণ বয়কট করবে, বয়কট করছে। অলরেডি আওয়ামী লীগও 10 জানুয়ারি পরে কর্মসূচি নিয়ে আসছে। এই নির্বাচনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে, কারণ যে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু বাংলাদেশের মানুষের কাছে? বাংলাদেশের মানুষ এখন মোটামুটি বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে কথা বলে ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা আগে ভালো ছিলাম, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমরা ভোট কেন্দ্রে যাবো না, কোনো ভোট হবে না, আর আমরা এই ভোটকে প্রত্যাখ্যান করি। ভারতও এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, রাশিয়াও এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, বিশ্বের বড় বড় পরাশক্তি কেউ এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না। কিছুদিন আগেও আমেরিকার 5 এমপি যাতে ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচনে সেটার জন্য চিঠিও পাঠিয়েছিল ডক্টর মুসকে। মোটামুটি একটা ব্যাপার ক্লিয়ার, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে। আর যদি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না, মানুষ কেউ ভোট দিতে যাবে না। তোমরা ভাই ভাই নিজেরা ভোট দিয়ে নিজেরা কামড়াকামড়ি করে নিজেরা নিজেদেরকে এমপি ঘোষণা করো, নিজেরাই তোমরা দেশ পরিচালনা করো। এটা জনগণ বেশি দিন মেনে নিবে না। 3 মাস 6 মাস পরে জনগণ তোমাদেরকে রাজপথে নেমে মুখ্যম জবাব দিয়ে বুঝিয়ে দিবে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, পাতানো নির্বাচনের ফলে যে সরকার এসেছে তাদেরকেও প্রত্যাখ্যান করছি, আমরা আওয়ামী লীগের পাশে আছি, আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতা বসাতে চাই না, আমরা জাস্ট আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন চাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে। বাধ্য হয়ে তখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হতে হবে। তাই রাষ্ট্রের টাকা বারবার ভাই ভাই নির্বাচন দিয়ে খরচ করে কোনো লাভ নাই। ঘুরে ফিরে এগুলো আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। কেন জনগণের টাকা নষ্ট করতে হবে? দেখেন না, এই সরকার আরেকবার পারি শুরু করে দিয়েছে, মোবাইলের এনইআইআর সিস্টেম চালু করে তারা আর আছে 1-1.5 মাস ক্ষমতায়, তারা আবার এই বাইককে একটা ভেজা লাগাই দেওয়ার দরকার কি? তার মানে এই সফটওয়্যারটা নাকি তৈরি করতে তাদের 50 কোটি টাকা খরচ হয়েছে। 30,000 40,000 টাকা দিয়ে থেকে ভালো ডেভেলপাররা ভালো একটা সফটওয়্যার বানাই দিতে পারবে। মানে
বাজেটের নাম বলে টাকাটা নিয়ে এসে জনগণ থেকে তুলে 50 কোটি টাকা খেয়ে ফেলেছে। তাদের কথা হচ্ছে আমরা যাওয়ার আগে ভালো মতো চুষে খেয়ে নি, বিএনপি আসলে আবার নিয়ে আর এটা চেঞ্জ করে ফেলবে। তো এগুলা করে লাভ কি? বাটপারি করে জনগণের সাথে। এই মোবাইল ব্যবসায়ীরও আরেক বাটপার। কি বাটপার? তারা একটু সুযোগ পেয়েছে আর তারাও মোবাইলের দাম 3-4 হাজার 5 হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। তো জনগণকে সবাই চুষে খেতে বসে আছে। এই মোবাইল ব্যবসায়ীরও বসে আছে, এই এনইএ সিস্টেম যারা চালু করতেছে বিটিআরসি তারাও বসে আছে। বাংলাদেশের জনগণের ভালো কেউ চিন্তা করে না। জনগণের জন্য এই দেশের মধ্যে কোনো সরকার আসে না, জনগণের জন্য এই দেশের মধ্যে কোনো সরকার নির্বাচন দেয় না। দেখেন আওয়ামী লীগের আমলও এই ধরনের পাতা নির্বাচন, আওয়ামী লীগের পতন হয়েছে। এখন আরো অবস্থা আরো গল্লায় গেছে, এখন তো আরো পতন গিয়েছে বাংলাদেশের গণতন্ত্র। এখন তো আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তো অন্তত হালকা হইলেও গণতন্ত্র রেখেছে যে তোমরা নির্বাচন আসলে আসতে পারো, কিন্তু তারা আসে না, তারা বয়কট করেছে। কিন্তু এখন তো ডাইরেক্ট আওয়ামী লীগকে জোর করে নির্বাচন আসতে দিবে না, চাইলেও পারবে না। এই হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা দিন দিন শুধু অবনতির দিকে যাচ্ছে। তাহলে তো আওয়ামী লীগ মন্দের ভালো ছিল রে ভাই। বাংলাদেশে আওয়ামী লীগের মন্দের ভালো, কারণ ছোট্ট একটি দেশ, 18-20 কোটির উপরে মানুষ, এ দেশে মতাদর্শের অভাব নাই। সে কারণে এই দেশকে নিয়ন্ত্রণ করতে হলে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলের প্রয়োজন, শেখ হাসিনার মতো নেতৃত্বের প্রয়োজন। শেখ হাসিনাই সে কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল 16 বছর। অন্য কেউ হলে এই 18-20 কোটি দেশের জনগণের মধ্যে এত বছর ক্ষমতা থাকা সম্ভব না। কারণ কাউমাও সারাক্ষণ আন্দোলনের শেষ নাই, চুরি চামারির শেষ নাই, বাটপারির শেষ নাই। শেখ হাসিনা কেমনে নিয়ন্ত্রণ করে রাখছে আপনারা চিন্তা করুন। এই 16 মাসে নাকি শুধু বিসিবির মধ্যে যে টাকা দুর্নীতি হয়েছে সেটা 16 বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থা বিসিবি দুর্নীতি প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। বিসিবির একজন ভোট পরিচালক টকশো দেশে সকল কথা খোলাসা করছে। তার মানে চিন্তা করুন এই 16-17 মাসে মোটামুটি আওয়ামী লীগ আমলে যা হয়েছে সকল কিছু কাছাকাছি হয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে বেশি হয়ে গিয়েছে, গুম, হত্যা, টাকা পাচার সহ। তার মানে কি বুঝে নিয়েছেন? শেখ হাসিনা 16 বছর শাসন আমলে যেমন দুর্নীতি হয়েছে তার থেকে বেশি উন্নয়ন হয়েছে। কিন্তু এই 16-17 মাসে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে, বরং আওয়ামী লীগের আমলের উন্নতি যেগুলো হয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। চাই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে অনেক কিছুর পরিবর্তন হলেও বাস্তবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, সেটার কোনো পরিবর্তন হয়নি, আরো অবনতির দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি এখন বর্তমান বাংলাদেশের। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানান।